দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা 43 লেখনীতে ডায়না ইমরোজ লাকি। সুলেমান দাঁড়িয়ে গেল। বদরু ওরা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। সুফিয়ান হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হতেই সুলেমান বলল, এভাবে কোথায় যান? আর আপনি এরকম পোশাক কোথায় পেলেন? আপনি সত্যি কৃষক তো? সুফিয়ান দাঁড়িয়ে পড়ল, রাঙার কাছে এগোলো। কথা বলার ধরন পাল্টে বলল, আমাকে দেখে তোদের কি মনে হয়? এক এক সময় এক এক রকম মনে হয়, আমরা বিভ্রান্ত, বলল লাল মিয়া। সুফিয়ান হঠাৎ করে মনোভাব নিয়ে লাল মিয়ার দিকে এগিয়ে গেল। লাল মিয়া কিছুটা ঘাবড়ে গেল সুফিয়ানের অভিব্যক্তি দেখে। সুফিয়ান বলল, আমি আলিমনগরের একজন সাধারণ বাসিন্দা, একজন কৃষক, কখনো রাখাল বাঁশিওয়ালা। আপনার কণ্ঠে কখনো বাঁশির সুর শুনিনি, বলল সুলেমান। তাকিয়ে আছে সুফিয়ানের রক্তে মাখা চোখ দুটোর দিকে। সুফিয়ান ওদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। পুনরায় হালকা ঘাড় ঘুরিয়ে কাঁধের ওপর থেকে অদ্ভুত এক ভয়াবহ চোখে তাকালো। বলল, যে শোনার সেই শুনেছে। ফারদিনা, বলল বদরু, নিশ্চিত ওর কণ্ঠ। তোর বুদ্ধি আছে বদরু, বলল সুফিয়ান। এখন আপনি কোথায় যাবেন? সুলেমানের প্রশ্ন। তালুকদার বাড়ি। ভালোভাবে জিজ্ঞেস করুন ফারদিনা কোথায়। সে বিদেশ যায়নি, আমি নিশ্চিত। তারা কিছু লুকাতে চাইছে। সব কিছু নিশ্চয়ই তারা জানে, সুলেমান বলল। কি জানে ওরা? বিদেশ গিয়েছে, এটাই তো? সুফিয়ানের ভাবসাব হঠাৎ পরিবর্তন হলো। আবার বলল, আজ ওদের বলতেই হবে ফারদিনা কোথায়। যদি সত্যি প্রমাণিত হয় ফারদিনা আমজাদকে বিয়ে করে কিরগিজস্তানে চলে গিয়েছে, তবে আমিও কিরগিজস্তান যাব। আজমত কোথায় থাকে ওদের বলতে হবে। ফারদিনাকে শুধু কয়েকটা প্রশ্ন করার আছে। তাহলে দেরি কেন? যান তাদের বাড়ি। সুলেমান যেন বেশ তাড়া দিল। ঘুরে বদরুকে বলল, তোরা এই সময় এখানে? বদরু শুকনো গালে ভিজে ভিজে টান রেখে বলল, গত 3 দিন হয় ছেলে বউকে খুঁজে পাচ্ছি না। ভাবছি রাগ করে হয়তো বাপের বাড়ি চলে গেছে। কয়েকদিন আগে ঝগড়া হয়েছিল। আজ আমি ওর বাপের বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ওর মা বাবা কেউ বাড়িতে নেই। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন তারা বেশ কয়েকদিন হাওয়া হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না। বদরুর উদাসী কণ্ঠে সুফিয়ানের চোখ ভাঁজ করলো। ওর দিকে তাকিয়ে বলল, কি বলছিস? ঠিকই বলেছি। আর এটা বলতেই আপনার কাছে এসেছি। এখানে এসে দেখি আপনার এই অবস্থা। ফারদিনাও কোথায় চলে গিয়েছে। যান, আগে আপনি তাকে খোঁজেন। সুলেমান লুঙ্গি ভাঁজ করতে করতে বলল, তুই ঠিকই বলেছিস। গ্রামের কত মানুষ হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। আমিও বিষয়টি লক্ষ্য করেছি। গ্রামটা আর আগের মতো নেই। কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে গ্রামটি। লাল মিয়া বলল, গ্রামে ঠিক কি হচ্ছে আমরা খুঁজে বের করব। তবে এখন না, আগে ফারদিনাকে খুঁজে বের করতে হবে। সে কোথায় গিয়েছে জানতে হবে। বিদেশ নাকি ঘরেতেই আছে। সুফিয়ান ওদের চোখে তাকে ভেবে হতাশার ছায়া দেখল। যেই মানুষগুলো কোনোদিন পরিবর্তন হবে না ভেবেছিল, আজ তারা পরিবর্তিত। তার সাথে বেইমানি করবে বলেছিল অনেকে, আজ তার জন্য ওরা চিন্তা করছে। ভেবে সুফিয়ানের আনন্দ হচ্ছে খানিকটা, কিন্তু হৃদয়টা ভেঙে যেন অর্ধেক ঝুলে আছে মাংসপেশির সাথে। ফারদিনার সঠিক খোঁজ না পাওয়া পর্যন্ত হৃদয়টা ভাঙা অবস্থায় থাকবে। ফারদিনা যদি তাকে ছেড়ে সত্যিই চলে গিয়ে থাকে, তবে যেন পুরোপুরি হৃদয়টা ভেঙে পড়বে। সেই সাথে সেও ভেঙে যাবে হয়তো। সুলেমান সুফিয়ানের দিকে এগোলো, বলল, আপনি দেরি করছেন কেন? যান ওই বাড়িতে। আপনি আগে থাকুন, আমরা পেছনে পেছনে আসছি। আর তলোয়ারটা আমার কাছে দিন। আগে ওইটা নিয়ে ভেতরে যাওয়া লাগবে না। সুফিয়ান সুলেমানের কথা রাখলো, তলোয়ারটা ওর কাছে দিয়ে দিল। এরপর তালুকদার বাড়ির দিকে রওনা হলো। আজ তীব্র শীত। মনে হচ্ছে শীতেরা সব আজ একসঙ্গে আলিমনগর জড়িয়ে ধরেছে। আকাশে মেঘের হাতছানি। চাঁদ আছে। চাঁদকে মেঘ ঢেকে রেখেছিল। এখন মেঘ খণ্ডে খণ্ডে উড়ে গিয়ে চাঁদের আলো দিচ্ছে। কিন্তু সুফিয়ানের শরীর থেকে যেন আগুন বের হচ্ছে। উপরের কোটটা খুলে ফেলল। খুলে ফেলতে পেছন থেকে একজন কোটটা খুলে নিয়ে গেল। বিষয়টি লক্ষ্য করছে সুলেমান সহ ওরা বেশ কিছুটা দূরে ছিল। থ হয়ে দাঁড়িয়ে গেল। সুলেমান বলল, কেউ একজন সুফিয়ানের গা থেকে কোট খুলে নিল। মনে হলো অনুচর।
এরপর আর অনুচরকে দেখা গেল না। লাল মিয়া বলল, আমিও দেখছি, এসব বাদ দে, পরে দেখা যাবে। সুফিয়ানের পরনে শুধু গেঞ্জি। সে এখন তালুকদার বাড়ির সামনে, দুজন পাহারাদার পায়চারি করছে। সুফিয়ান একটা সিগারেট ধরিয়েছে। একজন পাহারাদার তার দিকে এগিয়ে এলো, বলল, এত রাতে এইখানে? ভেতরে যাব, দরকার আছে। কিন্তু সর্দার কাউকে ভেতরে যেতে বারণ করেছে। আমাকেও? সুফিয়ান ভুরু কুঁচকে ফেলল। রশিদ তাকে ভেতরে যেতে বারণ করবে না বলে ধারণা করল, কিন্তু পাহারাদারের পরবর্তী জবাব ধারণা পাল্টে দিল। বলল, আপনাকেও যেতে বারণ করেছে। শুনে সুফিয়ান কিছুটা অবাক হলো। সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল। বলল, আমাকে ভেতরে ঢুকতে না দেওয়ার কারণ? তা জানি না। সুফিয়ান ওদের কথা শুনল না, ভেতরে প্রবেশ করতে চাইল। তখন একজন পাহারাদার তার সামনে বাধা দিয়ে হাত বাড়িয়ে দিল, বলল, যাবেন না। সুফিয়ানের মেজাজ বিগড়ে গেল। ওদের সাথে রাগ দেখাতে মোটেই ইচ্ছে করছে না, কিন্তু এখন উপায় নেই। যে করেই হোক ভেতরে প্রবেশ করতেই হবে। সুফিয়ান পাহারাদারদেরকে শান্ত কণ্ঠে ক্রোধের আভাস নিয়ে বলল, সর সামনে থেকে। না। পাহারাদার না বলতেই ওর নাক বরাবর এক ঘুষি মারল সুফিয়ান। পাহারাদার পাশে সরে গেল। নাক থেকে রক্ত বের হলো। অন্য পাহারাদার অনুচর সুফিয়ানের তেজ দেখে হকচকিয়ে উঠল। ওরা পাশ থেকে আরও পাশে সরে গেল। সুফিয়ান আঙুলের ইশারায় হুমকি স্বরূপ বলল, আমি এক কথা একবার বলতে পছন্দ করি, দ্বিতীয়বার বলতে গেলে আমার মস্তিষ্ক আগুনের স্ফুলিঙ্গ হয়ে ওঠে। বলেই সে ভিতরে প্রবেশ করল। ঘরের সদর দরজার সামনে যেতেই মনে হলো দোতলার বারান্দা থেকে কেউ দাঁড়িয়ে আছে। সুফিয়ান স্থির দাঁড়িয়ে উপরে তাকালো। জেবুন্নেছা দাঁড়িয়ে আছেন। এত রাতে সেজন্য সুফিয়ানের আসার অপেক্ষায় ছিল। সুফিয়ান তাকে পাত্তা না দিয়ে সদর দরজার সামনে দাঁড়ালো। সেখানে যে পাহারাদার ছিল সে তাৎক্ষণিক দরজা খুলে দিল। আশ্চর্যের বিষয় হলো দরজা বাহির থেকে তালাবদ্ধ ছিল। সুফিয়ান সেই নিয়ে কোনো প্রশ্ন করার আগেই দরজা খুলে দিল। ঘরের ভেতরে বেশিরভাগ আলো নেভানো। 2-4টে লণ্ঠন জ্বলছে। কিছু মশাল দোতলার দেয়ালে জ্বলছে। সুফিয়ান আশেপাশে দেখলো কেউ নেই। চোখ তুলে দোতলার দিকে দেখতে দেখতেই জেবুন্নেছা সিঁড়ি বেয়ে নামছে। বলল, তুমি এখানে কেন? আজ তোমার সাজসজ্জা অন্যরকম। হঠাৎ রূপের পরিবর্তনের কারণ? আপনার কি মনে হয় কি কারণ হতে পারে? তোমাকে বোঝার মতো ক্ষমতা কারণেই, আমারও না। তবে এতটুকু নিশ্চিত তুমি ছেলে সাধারণ কেউ নয়। সুফিয়ান নিঃশব্দে হাসল। বলল, আপনি অবশেষে একটু হলেও আমাকে চিনতে পেরেছেন। এখন বলো তুমি কে, তোমার উদ্দেশ্য কি? অপেক্ষা করুন, সবটাই জানতে পারবেন। তবে আমার আসল রূপের খেলা আপনাদের না দেখলেই ভালো হবে, কারণ আমার তাণ্ডব লীলা সহ্য করতে পারবেন না। জেবুন্নেছা সোফায় বসলেন। বললেন, রূপ দেখালেই তাণ্ডব খেলা দেখতে হবে, এর কারণ? সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। জেবুন্নেছার অপর প্রান্তে সোফায় পা তুলে বসল সুফিয়ান। বলল, তখন আপনারা আমার উপর ঝাঁপিয়ে পড়বেন, আর আমি তখন আঘাত করলে আপনারা সেটা সহ্য করতে পারবেন না। তোমার এখন এই রাতে বাড়িতে আসার কারণ বলো। ফারদিনা কোথায়? ও, তার মানে এই কারণ? তোমার আর ফারদিনার প্রেম চলে, আমি অনেক আগে থেকেই জানি। তোমাদের একসাথে অনেকবার দেখেছি, রাতে বেরোতে, এখানে ওখানে ঘুরেছো, সব দেখেছি। আপনি আমাদের অনুসরণ করতেন লণ্ঠন হাতে, কখনো ক্ষেতের আড়ালে, কখনো গাছের আড়ালে। আমিও আপনাকে দেখেছি, কিন্তু আপনার দেখা না দেখা নিয়ে আমার কিছুই যায় আসেনি। আমাকে তুমি সহজভাবে নিতে কেন? আমি চাইলে তোমাদের অনেক ক্ষতি করতে পারতাম। পারতেন, করেননি। সেই সাহস আপনার জন্মায়নি। কারণ আমি তোমার সত্যতা যাচাই করতে চেয়েছিলাম। তোমাকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল, শুধু উপযুক্ত প্রমাণ ছিল না। এখন আছে? সুফিয়ান কঠিন চোখে প্রশ্ন করল। তোমার সাথে ফারদিনার সম্পর্ক ছিল, সেটি সবাই জেনে গিয়েছে, আমি জানিয়েছি। কিন্তু আফসোস, তোমাদের সম্পর্কের পূর্ণতা পেল না। ফারদিনা বিদেশি ছেলের হাত ধরে চলে গিয়েছে, তাও বিয়ে করে। মিথ্যে কথা। সুফিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল। থেমে আবার বলল, ও এই বাড়িতেই আছে। আপনারা ওকে লুকিয়ে রেখেছেন। বলুন, ও কোথায়? কোথায় আটকে রেখেছেন? আশ্চর্য, মিথ্যে কেন বলবো আমরা? গত কিছুদিন ধরে জাহাজ চলাচল বন্ধ, তাহলে ওরা বিদেশ গিয়েছে কিভাবে?
জেবুন্নেছা নড়ে চড়ে বসলেন। চোখের চারপাশ কুঁচকে গেল খানিকটা। সুফিয়ান তীক্ষ্ণ চোখে লক্ষ্য করল বিষয়টি। বলল, কি হলো, ভয় পেয়ে গেলেন কেন? সত্য জায়গায় পা পড়েছে আমার, তাই মিথ্যের আড়াল থেকে উঠে দাঁড়াতে পারছেন না নিশ্চয়ই। তুমি অনেক বেশি কথা বলো। ওরা 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 হয়তো অন্য পথে গিয়েছে। কথাগুলো এলোমেলো হয়ে গেল। সুফিয়ান হেসে ফেলল। বলল, তোতলাচ্ছেন কেন? যে সত্য কথা বলে সে কখনো তোতলায় না। পান মুখে, তাই কথা আটকে গিয়েছিল। এটাও মিথ্যে কথা। ওনার মুখ একদম পরিষ্কার। মুখে পান থাকলে ঠোঁট লাল থাকতো, চিবত। সুফিয়ান স্পষ্ট দেখলো ওনার মুখে পান নেই। মুখে কিছু রেখে কথা বললে কথার ভার ভার শোনায়। সুফিয়ান পা নামিয়ে ফেলল। দাঁত কিরমির করে এদিক সেদিক দেখে বলল, আপনি পান খাচ্ছেন না। আপনি নারী না হয়ে যদি পুরুষ হতেন এতক্ষণে আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। তোমার সাহস তো কম নয়। আমার জিহ্বা ছেঁড়ার কথা বলছো? ছেঁড়ার কথা বলেছি, ছিঁড়িনি। আপনার ভাগ্য ভালো। বেশিক্ষণ ভালো থাকবে কি না বেশিক্ষণ ভালো থাকবে না যদি সঠিক তথ্য না দেন। আমার কথা বিশ্বাস না হলে আদিবকে জিজ্ঞেস করো। আদিব সিঁড়ি দিয়ে নেমে সুফিয়ানের পেছনে আসলো। পায়চারি করতে করতে বলল, তুই এখানে আবার এসেছিস কেন? সুফিয়ান দাঁড়িয়ে বলল, তোরা মিথ্যে বলছিস কেন? ফারদিনা বিদেশ যায়নি, জাহাজ চলাচল বন্ধ। তাহলে ওরা নিশ্চয়ই উড়ে উড়ে যায়নি। আমরা কখন বললাম ওরা সমুদ্র পথে গিয়েছে? উট চড়ে গিয়েছে মরুভূমি পথে। সুফিয়ান হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। আদিবের কণ্ঠে মিথ্যার আশ্রয় দেখতে পাচ্ছে না। সে খানিকক্ষণের জন্য বিশ্বাস করে ফেলল উট চড়ে দূরের পথ পাড়ি দেওয়া যায়। বিষয়টি সুফিয়ান ভুলেই গিয়েছিল। এখন সে কি করবে? কিরগিজস্তান চলে যাবে? ফারদিনা সত্যিই তাকে ছেড়ে চলে গিয়েছে? পুনরায় ভাবনাগুলো তার ভেতরে ঘুরপাক খাচ্ছে। সে দুর্বল হয়ে গেল। বুকের ভেতর ধুক ধুক শব্দ সৃষ্টি হলো। আদিব সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তোর রূপ পরিবর্তন। তুই নিশ্চয়ই কৃষক না? একজন কৃষক শিক্ষিত ছেলেদের মতো চলতে পারে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, চোরেদের শুদ্ধ ভাষা শিখাতে পারে না, লিখতে পারে না, শহরে ছেলেদের মতো পোশাক পরতে পারে না, বিশেষ করে সেই পোশাক কেনার সামর্থ্য থাকতে পারে না। তোর এই সামর্থ্য কোথা থেকে আসলো? ইউরোপ থেকে আসা সিগারেট খাওয়ার সামর্থ্য তোর কোথা থেকে আসলো? আমি ইউরোপের সিগারেট খেয়েছি, তা তুই জানলি কিভাবে? আমার কাছে অনেক তথ্যই আসে। তুই যদি ভেবে থাকিস তুই একাই চালাক, তাহলে ভুল। সুফিয়ানের রাগ উঠল, কিন্তু রাগ বহিঃপ্রকাশ করল না। বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফারদিনা বিদেশ চলে গিয়েছে, তাও অন্য কারোর হাত ধরে। তুই খোঁজ নে, দরকার হয়। আমি ওর ঘরে একবার যেতে চাই। আদিব ভেবে বলল, চল। ফারদিনার ঘরে তারা গেল। আদিব একপাশে দাঁড়ায়। জেবুন্নেসা সুফিয়ানের দিকে একবার আদিবের দিকে তাকালো। সুফিয়ান ঘরটির চারিপাশ দেখলো, বিছানা উল্টে পাল্টে দেখলো। কি খুঁজছে নিজেও বুঝতে পারছে না। মাথা থেকে সবকিছু বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বোধহয় নিজের নামটাও ভুলে যাবে সে। সেই উপক্রম দেখা দিচ্ছে। আদিব জেবুন্নেসাকে ইশারা করলো। জেবুন্নেসা মাথা নাড়িয়ে বোঝালো সে বুঝেছে। এরপর কোথাও গিয়ে একটা ভাঁজ করা কাগজ উদ্ভ্রান্ত সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান বিছানার বালিশ উল্টাচ্ছিল। হাত থামিয়ে কাগজটার দিকে তাকালো। আদিব বলল, ফারদিনা নিশ্চয়ই তোর জন্য চিঠি রেখে গিয়েছে। এটাই ভেবেছিলিস তো এতক্ষণ ধরে? ওটাই খুঁজছিলিস? নে পড়ে দেখ কি লেখা আছে। সকালে তোকে দেব মনে ছিল না। সুফিয়ানের হাতটি কাঁপছে। তার রূপের সাথে যেন ভেজা চোখ, কাপা হাত বেমানান লাগছে। চিঠিটা খুলল। প্রিয় বাঁশিওয়ালা, তোমার বাঁশির সুরে প্রথমবারের মতো ছুটে গিয়েছিলাম অন্ধকার রাতে। ভয় আতঙ্কের মাঝেও যেন তোমার বাঁশির সুরে এক অন্যরকম সাহস তৈরি হয়েছিল সেদিন। কি ছিল তোমার বাঁশির সুরে আমি জানি না। পাগলের মতো ছুটে গিয়েছিলাম অচেনা বাঁশিওয়ালার কাছে। তোমাকে দেখা মাত্রই ভয়ে মরা জীবনটা হঠাৎ যেন আনন্দ আর সাহসে ভরে উঠেছিল। তোমার সুর আমাকে মুগ্ধ করে, তোমার ওই মায়াভরা দৃষ্টি আমাকে মুগ্ধ করে। প্রথমবারের মতো সেদিন তুমি আমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলে। সেদিনই ধরে নিয়েছিলাম এই মানুষটি আমাকে হয়তো সারা জীবন আগলে রাখার জন্য উপযুক্ত, নিখুঁত। ভালোবেসে ফেলেছিলাম তোমার সরলতাকে,
একজন সাধারণ বাঁশিওয়ালার মায়ায় আটকে গিয়েছিলাম। জমিদারের মেয়ে হয়ে একজন সাধারণ কৃষককে ভালোবাসাটা অন্যদের কাছে অস্বাভাবিক মনে হলেও আমার কাছে সেই তুমিই ছিলে সেরা। কিছুটা সময়ের ব্যবধানে আমার অনুভূতি আর চেপে রাখতে পারলাম না, প্রকাশ করেই দিলাম তোমার কাছে। তোমাকে ভালোবাসি। তুমিও বললে আমাকে ভালোবাসো। সেদিন আমি বলেছিলাম আমার খুব ইচ্ছে তুমি আমাকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন করবে। তুমিও আমাকে আশা দিয়েছিলে করবে, কিন্তু কতটা বোকা আমি দেখো। তোমার সব কথা বিশ্বাস করেছিলাম, আশায় থেকেছি আমি। বোকা ছিলাম সুফিয়ান। তুমি বলতে না আমি বোকা, গর্দভ, বুদ্ধিহীন। সত্যি আমি তাই, নয়তো তোমাকে খুঁজতে পাগলের মতো তোমার গ্রামে ছুটে যেতাম না। সেদিন বোধহয় তোমার গ্রামে যাওয়াটা উচিত হয়নি। তোমার আসল রূপ আমাকে নাড়িয়ে দিয়েছিল। তুমি মিথ্যা বলেছ, তুমি সাধারণ কেউ নয়। তুমি আমাকে মিথ্যে আশা দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছো। তোমাকে অন্য কারোর সাথে দেখে নিজেকে সামলাতে পারিনি, ভেঙে পড়েছিলাম সেদিন। পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম। আমি আমার সবটুকু ভালোবাসা দিয়েও তোমাকে পাইনি। আমার সব কিছু বিলিয়ে দিয়েও তোমাকে ধরে রাখতে পারিনি। তুমি বলেছিলে না যে সম্পর্কের সেতুবন্ধন মিথ্যে দিয়ে তৈরি হয়, সে সম্পর্ক কোনোদিন পূর্ণতা পায় না। তুমি ঠিকই বলেছ। সেদিন তোমার কথাটাই আজ বাস্তবে প্রমাণিত হয়েছে। আমাদের সম্পর্ক পূর্ণতা পায়নি। কিভাবে পাবে? তুমি তো আমাকে ভালোই বাসনি। আমি বোকার মতো ভালোবেসেই আজ সত্যি হেরে গিয়েছি। আমি তোমাকে অভিশাপ দেব না, সব সময় চাইবো তোমার ভালো হোক। তোমার স্ত্রীকে নিয়ে ভালো থেকো। আফসোস, তোমার বাঁশির সুর আর শোনা হলো না, আর হয়তো কোনোদিন হবেও না। আমি দূরে চলে যাচ্ছি। এখানে থাকলে তোমার কথা বেশি বেশি মনে পড়বে। তোমার স্মৃতিগুলো নাড়া দেবে, সহ্য করতে পারবো না। ভালো থেকো। ইতি, বোকা ফারদিনা। সুফিয়ান চিঠিটা পড়তে পড়তেই চোখ দুটো একদম ভিজে গিয়েছে জলে। চিঠির উপরে কয়েক ফোঁটা চোখের জল পড়ছে। ফারদিনা সেদিন কষ্ট পেয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই মুহূর্তে সুফিয়ানের কষ্ট হচ্ছে ফারদিনার কথা ভেবে। তার জন্য ফারদিনা ভেঙে পড়েছিল, অজস্রে কেঁদেছিল, না জানি কতটা পাগলের মতো ছটফট করেছিল। সুফিয়ানের সেই ভেবেই ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আদিব বলল, যেটা খুঁজছিস পেয়ে গিয়েছিস, এখন চলে যা। সুফিয়ান নিজেকে কয়েক সেকেন্ডের জন্য সামলে বলল, ও চলে গিয়েছে দূরে সেটি উল্লেখ আছে, কিন্তু আজমতকে বিয়ে করেছে সেসব তো উল্লেখ নেই। আমি কিভাবে বিশ্বাস করব ও সত্যিই বিয়ে করেছে? আদিব স্বাভাবিকভাবেই জবাব দিল, আজমতকে বিয়ে করতে চাইনি, আমরা জোর করেছি, এরপর রাজি হয়েছে। কেননা বিদেশ যাবে, কোথায় যাবে, কার কাছে থাকবে, মেয়ে মানুষ, সেসব ভেবেই ওর সঙ্গে বিয়ে দিয়েছি। চিঠিটা তোকে পাঠানোর উদ্দেশ্যে লিখেছিল, কিন্তু সেই সুযোগ আর হয়নি, তাই আমরাই রেখে দিয়েছি। আজমত কোথায় থাকে? কিরগিস্তানের। তোকে কোনোভাবেই বলবো না ওর সংসার ভেঙে যাক, তা চাই না। তুই ওকে সত্যি ভালোবাসলে ওকে ভুলে গিয়ে সুখে থাকতে দে, আর এখান থেকে চলে যা। আর একটা কথা, তুই তোর কারণে ওকে হারিয়েছিস, তাই আমাদের ফারদিনাকে দোষারোপ করিস না, ফিরে যা। সুফিয়ান ঠিক কী বলবে বুঝতে পারল না, কোনো জবাব যেন খুঁজে পাচ্ছে না। জবাব দেওয়ার জন্য হলেও শব্দ তৈরি করতে হয়, সেই শব্দই যেন ভুলে যাচ্ছে। চিঠিটা পকেটে রাখলো। জেবুন্নেছা সুফিয়ানের দিকে তাকালেন, বললেন, তোমাকে দেখে বেশ ধারালো মনে হয়, তোমাকে কাঁদলে একদম সুন্দর দেখায় না। আর কেঁদো না, তুমি যেহেতু কৃষক নও সেহেতু অনেক সুন্দরী মেয়ে পাবে। জেবুন্নেছা অপমানসূচক কণ্ঠে বললেন। সুফিয়ান জল শক্ত করে ওনার দিকে তেড়ে যাচ্ছিল, এরপর হঠাৎ করে থেমে গেল। পুনরায় ঘরটির দিকে তাকালো। জেবুন্নেছা আবারও বললেন সুফিয়ানকে চলে যেতে। সুফিয়ান নির্বিঘ্নে ঘরটি থেকে বের হলো। বাড়িটির আনাচে কানাচে অবধি তাকাচ্ছে। প্রতিটি দেওয়াল যেন তার দিকে তাকিয়ে ছি ছি করছে। তালুকদার বাড়ি ছেড়ে চলে যেতে যেতে মনে পড়ল ফারদিনার গোলাপ গাছটার কথা। শেষবারের মতো একটা বার গাছটা দেখবে। ফারদিনা চলে গিয়েছে চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা, তবুও বিষাদ মন মানছে না। যদি সব কিছু কোনোভাবে মিথ্যা হয়। ছাদের এক পাশে মশাল জ্বলছে। সুফিয়ান একটা মশাল হাতে নিয়ে গাছটির নিকট গেল। মরে গেছে গাছটি। সুফিয়ানের বুকটা ছ্যাদ করে উঠল, চোখের জল সীমান্ত পেরিয়ে যাচ্ছে। ছাদটা দেখল,
এখানে বসে একদিন ফারদিনাকে জড়িয়ে ধরেছিল। ফারদিনা সেদিন কেঁদেছিল, যেন ঠিক সুফিয়ানের বুকের মাঝখানটায় বসে। ফারদিনার চোখের জল সুফিয়ানের সহ্য হতো না। তাকে না পেয়ে যখন গ্রামে যায়, তাকে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে, তখন ফারদিনার ঠিক কেমন লেগেছে ভেবেই সুফিয়ানের কান্না পাচ্ছে, প্রচণ্ড কান্না পাচ্ছে। ছাদের পাশে গেল। সুফিয়ান খোলা মাঠের দিকে দাঁড়িয়ে ঠিক একদিকেই তাকিয়ে থাকতো, আর ফারদিনাও রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়িয়ে তাকে দেখত। মুহূর্তগুলো সুফিয়ান মনে করতে পারছে না। আদিবের উপর রাগ উঠছে, জোর করে ফারদিনাকে বিয়ে দিয়েছে, ইচ্ছে করছে ওদের শেষ করে ফেলতে, কিন্তু কোনো এক বাধা যেন তাকে আটকাচ্ছে। ও নিশ্চয়ই জানবে আজমত কোথায় থাকে। নরম গলায় নয়, কঠিন গলায় জিজ্ঞেস করতে হবে। সুফিয়ানেরও দোষ আছে বলে ওদের সাথে খুব একটা রাগ দেখাচ্ছে না। সে ফারদিনার সাথে মিথ্যে বলেছে ভেবেই তার নিজেকে অপরাধী মনে হচ্ছে। সুফিয়ান নিচে গেল। বৈঠকখানায় আদিব, সায়েম, আরিফ, রায়ান সবাই বসে আছে। ওরা বেশ চুপচাপ, যতটা চুপচাপ থাকার কথা নয়। সুফিয়ানের কোনো কারণে সন্দেহ হলো। কোথাও রশিদকে দেখা গেল না। কঠিন গলা জিজ্ঞেস করলো, চাচা কোথায়? শহরে গেছেন, বলল সায়েম। রায়ান দাঁড়িয়ে সুফিয়ানের সামনে এলো, বলল, তুই ছাদে গিয়েছিস, হয়তো কিছু খুঁজে পেয়ে থাকলে এখন চলে যা। সুফিয়ান রায়ানের দিকে সরাসরি তাকিয়ে বলল, যদি ফারদিনা বিদেশ গিয়ে থাকে, তবে আজমাত কোথায়? আমার সেই ঠিকানা ঠিক আগামী 12 ঘন্টার মধ্যে চাই। আর যদি তোরা কোনো মিথ্যা বলে থাকিস, সেটাও আগামী 12 থেকে 24 ঘন্টার ভেতরে স্বীকার করে ফেলবি। 24 কেন, এর বেশি অপেক্ষা করলেও সত্য মিথ্যা হয়ে যাবে না। আর আজমতের ঠিকানা আমরা দেব না, তোর ইচ্ছে হলে নিজেই খুঁজে নে, আদিব বলল। সুফিয়ান বলল, খুঁজে তো আমি নেবই, আর তোরা মিথ্যা বলছিস না সত্যি বলছিস সেটাও যাচাই করছি। যদি ইচ্ছে করে ফারদিনাকে আমার থেকে দূরে রাখিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তোদের বংশ নির্বংশ করে ফেলব। সুফিয়ানের চোখে মুখে লাভার স্পর্শ। শেষবারের মতো সবার দিকে তাকিয়ে ঘর থেকে বের হতেই সায়েম পেছন থেকে প্রশ্ন ছুড়ল, তোর আসল পরিচয়টা দিয়ে যা। সুফিয়ান পিছপা হয়ে পুনরায় রায়ানের কাছে আসলো, বলল, খুঁজে বের কর। রায়ানের হঠাৎ চোখে পড়ল সুফিয়ানের বাঁ হাতের পেছনের স্থানের দিকে চামড়া খোদাই করে স্পষ্ট করে কিছু লেখা। রায়ান আক্রমণের মতো সুফিয়ানের হাতটি ধরে লেখাটা দেখল। সেখানে ইংরেজিতে ছোট করে লেখা, আই হেট ব্রিটিশ। সুফিয়ান হাতটাকে ছিটকে সরিয়ে নিল। রায়ান জিজ্ঞেস করল, তুই ব্রিটিশদের ঘৃণা করিস কেন? সুফিয়ান আঙুল তুলে বলল, সেই জাস্টিফিকেশন আমি তোকে দেব না। এরপর দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। রায়ান ঘুরে বাকি ভাইদের দিকে তাকালো। সায়েম বলল, ও আমাদের এত সহজে ছাড়বে না। কি করব এখন আমরা? ওকে বাঘের খাবার বানাবো? আগে ওর সঠিক পরিচয় বের কর, তারপর দেখা যাক কি করা যায়।